সংবিধানে লেখা আছে, কোন ধারাতে লেখা আছে? 2+1+B ধারাতে সিটিজেনশিপ যে অ্যাক্ট রয়েছে এটাকে বলে প্রিন্সিপাল অ্যাক্ট অফ সিটিজেনশিপ 1955 2+1+B ফরেনার অ্যাক্ট। আপনার গুগল সার্চ করুন, এখনই বেরিয়ে যাবে। আমি যে কটা কথা বললাম এটা বলে গুগলে গিয়ে সার্চ করুন, আমার কথার সঙ্গে মিলিয়ে নেন। এরা তো জানে না, এরা MA পাস, জানে না, পড়ে না, আমি 4 পাস, এরা জানে না, মিথ্যা কথা বলি। আমি যদি একটা মিথ্যা কথা বলি আমার জিভটা কেটে দিয়ে এখান থেকে জুতোর মালা দিয়ে পাঠিয়ে দেবেন, আমি চলে যাব, আর পূর্ব বর্ধমানে আসবো না জীবনে। তাহলে এতে লেখা রয়েছে কি, যদি কেউ বিদেশ থেকে, এটা বৈদেশিক আইন, ফরেনার অ্যাক্ট, বিদেশ থেকে কোনো মানুষ ভারতে আসে, সে যদি ভারতের অনুমতি না নিয়ে আসে, অনুমতি নেওয়া মানে ভিসা, পাসপোর্ট ভিসা, অথবা কোনো রকম ট্রাভেল ডকুমেন্টস, ভিসা ট্রাভেল ডকুমেন্টস একদম উল্লেখই আছে, এই কথাটাই লেখা আছে। এনি আদার ট্রাভেল ডকুমেন্টস, অন্য কোনো ট্রাভেল ডকুমেন্টস নিয়ে আসেনি, এক কথায় পলাইয়া আসা, বাগান পোর্টে ঢোকা। এগুলি যা সবাই বুঝতে পারে। দুটো পোর্ট আছে, একটা হচ্ছে পাসপোর্ট আর একটা হচ্ছে বাগান পোর্ট, বাগানের মধ্যে দিয়ে ঠেলি ওঠ, ঠিক তো নাকি? আরে আমরা যে ভাষা বুঝি সেই ভাষায় কথা বলা উচিত, অত পিড়িপিড়ি বলবো কেন? যদি কেউ পলাইয়ে এসে বসবাস করে, আর যদি কেউ পাসপোর্ট করে এসেও ভিসা শেষ হওয়ার পরে সরকারকে না জানিয়ে থেকে যায়, সে কোনোদিন ভারতের নাগরিকত্ব পাবে না, লেখা রয়েছে। যদি আমি মিথ্যা কথা বলে থাকি, সংবিধান আনা লাগবে না, গুগল সার্চ করেন, আসেন। তৃণমূলের কে আছেন এখানে বড় নেতা, আমার কাছে আসেন, আমি এখানে দেখিয়ে দিচ্ছি লেখা আছে কিনা। তাহলে আমার সমাজের মানুষ 99.9% তারা কিন্তু পালিয়ে পালিয়ে এসেছে। ঠিক বললাম না বেঠিক বললাম? দালাল ধরে পালিয়ে পালিয়ে এসেছে, ঠিক তো নাকি? কেন এসেছে? ধর্মীয় অত্যাচারে অত্যাচারিত হয়ে, অথবা অত্যাচারের ভয়। মির্জা কি শুনেছিস কি হয়েছে? ওই যে ফরিদপুরে বিরাট রাইট লেগে গেছে। আরে আমাদের এদিকেও চলে আসবো, ওই যে কত হিন্দু কেটে ফেলেছে, কত মন্দির ভেঙে ফেলেছে, কত বড় ভক্তের ইজ্জত নিয়েছে, চল চল আর থাকবো না। ওদিকের লোক আসছে আর এদিকে অত্যাচারের ভয় আসছে। কিভাবে আসছে? একদম খালি হাতে 14 পুরুষের ভিটে বাড়ি ত্যাগ করে, পালতোলা নৌকা ঘাটে বাঁধা ছিল, গোলা ভরা ধান ছিল, আম গাছে কুটুম পাখি ডাক ছিল, সেই খেজুর গাছে রসের হাড়ি বাঁধা ছিল, পুকুর ভরা মাছ ছিল, গোয়াল ভরা গরু ছিল, সমস্ত ত্যাগ করে শুধু মা বোনদের ইজ্জত বাঁচাবার জন্য, নিজের জীবন বাঁচাবার জন্য রাতের অন্ধকারে তারা ভারতবর্ষে চলে এসেছে। ঠিক বলছি তো নাকি বাবা? এই মানুষগুলো এরা এদেশে এসে দিদি ধরে, দাদা ধরে, টাকা পয়সা দিয়ে ভোটার কার্ড, আধার কার্ড এগুলো সব করেছে, রেল লাইনের পাশে থেকেছে, রাস্তার পাশে বাস করেছে, আস্তে আস্তে ছোটখাটো ব্যবসা করতে 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 2 কাঠা জমি কিনেছে, ঠিক তো? কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী 2003 সালে এমন একটা আইন করে দিয়ে আসলেন এনডিএ সরকারের সঙ্গে থেকে, কি যে এই লোকগুলোকে বেছে বের করতে হবে, এরাই ভোট দিয়ে এই সিপিএমকে বাংলায় রেখেছে, এই জন্য একটা আইন করতে হবে। কি আইন? সেটার নাম হচ্ছে এনআরসি আইন, ন্যাশনাল রেজিস্টার্ড অফ সিটিজেন, একে বলে এনআরসি আইন। কত ধারা এটা সংবিধানে? এটা হচ্ছে আমাদের নাগরিকত্ব আইনের মধ্যে 14 ধারা। বোঝা যাচ্ছে? এই মমতা ব্যানার্জি তিনি এই এনআরসি আইনটা করে দিয়ে আসলেন, তাগে ধরে আপনাদেরকে ধরে জেলে পাঠাবার জন্য। বললো এদের সঙ্গে পারা যাচ্ছে না, এরাই সব সিপিএম রে ভোট দেয়, এই জন্য বাংলায় সিপিএম টিকে আছে সব জায়গায়। দেখেন, তাহলে আমাদের তাড়াবার জন্য একটা আইন করে দিয়ে আসলো বাংলার মুখ্যমন্ত্রী, তার নাম কি? এনআরসি অ্যাক্ট। কত ধারা? 14 ধারা। তৃণমূলের বন্ধুরা কান খুলে শুনে রাখো, এতদিন মিথ্যা কথা শুনেছো তোমরা, আজকে সত্য প্রকাশ করবার জন্য অসীম সরকারকে পাঠিয়েছে আমার মোদিজি।
তিনি নিজের টিকিট দিয়ে অসীম সরকারকে পাঠিয়েছে। শুনে না, এইবার এর বিরুদ্ধে সর্বপ্রথম গর্জে উঠেছে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ। ঠাকুরবাড়ি 4 সালে এই কালা কানুনের বিরুদ্ধে অনশনব্রত হলো। 8 কি 9 সালে বড়মা বিনা পানি দেবী সেই কলকাতার মেট্রো চ্যানেল, আপনারা গিয়েছিলেন অনেকে। 2005 সালে তৈরি হলো নিখিল ভারত বাঙালি উদ্বাস্তু সমন্বয় সমিতি, যার মূল অধ্যক্ষ আমার দাদা সুবোধ বিশ্বাস, যিনি আপনাদের নাগরিকত্ব সুরক্ষার জন্য আসামে বিনয় দাকে নিয়ে 2 বছরের বেশি জেল খেটেছে, এখনো তার কেস চলছে। আমাদের এই আন্দোলনের ফলে আপনাদের এই ছোট্ট অসীম সরকার, 4 অসীম সরকার 3 বার যন্তর মন্তর করেছে আপনাদের জন্য। নিজের গাটের টাকা খরচা করে শহীদ মিনার করেছি, রামলীলা ময়দান করেছি। আমার পকেট থেকে কম করে 10 লক্ষ টাকা খরচা হয়েছে, আমার নিজের কষ্ট করা ধান দেওয়া টাকা। শেষ যন্তর মন্তর আমার 2019 সালের ডিসেম্বরের 2 তারিখ। আমি তখন বক্তব্য রাখছিলাম, যদি কেন্দ্রীয় সরকার এই কালা কানুন পরিবর্তন না করে তাহলে বাংলায় একটাও বিজেপি নেতা আমি ঘুরতে দেব না, সমস্ত বিজেপি নেতার গাড়ি ঘোড়া ভেঙে দেবো। আমি বক্তব্য রাখছি, সাদা পুলিশে ঘিরে ফেলেছে, লোকসভা চলছে, मोदी কাছে খবর গেছে बेंगल से कौन एक महाराज जी आया ऐसा ऐसा बात बोलता है, बेंगल में कोई बीजेपी नेता ही नहीं रहेगा। मोदी जी 9 জন এমপিকে পাঠিয়ে দিয়েছিল সেদিন নিখিল ভারত বাঙালি উদ্বাস্তু সমন্বয় সমিতির সেই সভায় অসীম সরকারের বক্তব্যের জন্য। কে কে গেছিল নাম বলে যাচ্ছি, অর্জুন সিং, খগেন মুর্মু, সৌমিত্র খা, মনোজ তেওয়ারি, জগন্নাথ সরকার, এরা সব গাড়ি নিয়ে নিয়ে সব ঢুকছে। সৌমিত্র খাগি আমার মুখ আটকায় ধরে বললো, দাদা এইভাবে বলবেন না, আমরা মোদিজির বার্তা নিয়ে এসেছি। কি বার্তা? এই কালা কানুন পরিবর্তন করে নতুন সিএ লাগু হবে, উদ্বাস্তুদের নাগরিকত্ব দেওয়ার জন্য এই সিএ পাস করবেন। মাত্র 7 দিন টাইম দিন, 7 দিনের ভিতরে মোদিজি এই সিএ পাস করে দেবেন এই লোকসভায়। তখন আমি ওই দিল্লির যন্তর মন্তরে দাঁড়িয়ে বলেছিলাম, চোখের জল দিয়ে বলেছিলাম, কেঁদে ফেলে বলেছিলাম, আজ যদি আমার মোদিজি এই প্রায় 5 কোটি উদ্বাস্তু মানুষকে ভারতের নাগরিকত্ব সুরক্ষা দেওয়ার জন্য একটা নতুন সিএ পাস করেন এবং এদের যদি নাগরিকত্ব সুরক্ষা দেয়, আমার জীবনের শেষ রক্তবিন্দু আমি ভারতীয় জনতা পার্টির জন্য উৎসর্গ করলাম। মোদিজিকে এমনি ভালোবাসি না। কথা দিল কয় তারিখে কথা দিল? ডিসেম্বরের 2 তারিখ। সিএ পাস হলো কয় তারিখ? 3, 4, 5, 6, 7, 8, 9, ঠিক 7 দিনের দিন ডিসেম্বরের সিএ পাস করলেন লোকসভায়। দেখেছেন? তাহলে 9 তারিখে পাস হলো, তারপরে 11 তারিখে রাজ্যসভায় পাস হলো, 12 তারিখে মহামান্য রাষ্ট্রপতি স্বাক্ষর করে নোটিফিকেশন করে দিল। এটা কি লিখলেন? যে 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান হইতে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি যে মানুষগুলো ভারতে প্রবেশ করেছে এবং যাদের ফরেনার অ্যাক্ট, পাসপোর্ট অ্যাক্ট অথবা কোনো অর্ডার করে ছাড় দেওয়া হয়েছে, তাদের আর অবৈধ অনুপ্রবেশকারী বলা হবে না। এই ছাড়টা দিয়ে গিয়েছিলেন আমার রাজনাথ সিংজি 2015 সালের 27 সেপ্টেম্বর। সব গুগলে আছে, এই অর্ডার করে ছাড় দিয়েছিলেন। সেখানে পরিষ্কার লেখা আছে, যারা একেবারে কোনো প্রমাণ নিয়ে না এসেছে অথবা পাসপোর্ট করে এসেও আর চাইনি, এর প্রত্যেকটাই ভারতের নাগরিক বলে গণ্য করা হবে। সেই সিএ লাগু হয়েছে। এর মধ্যে একটা কথা উঠেছে, একটা জায়গায় একটা কথা উঠেছে কি, যে বাংলাদেশের যে 9টা প্রমাণের একটা প্রমাণ চেয়েছে, যে তোমরা যে বাংলাদেশের থেকেই আসছো, তাহলে বাংলাদেশের একটা প্রমাণ দেখাও। 3টে দেশ আইনে লেখা আছে। আমি নিজে চিঠি লিখেছি, চিঠি আমার কাছে আছে মাননীয় প্রধানমন্ত্রীকে এবং মাননীয় অমিত শাহজিকে, এবং আমাদের রাজ্য থেকে দিল্লিতে গেছে, গিয়ে বলা হয়েছে 1
কথা যেটা অর্ডারে লেখা আছে সেটাই করতে হবে। ওটা কোনো কাগজপত্র নিয়ে আসা নাই, ওসব কিছু নাই, ওসব কিচ্ছু নাই। তা মাননীয় অমিত শাহজি বললেন আমি তো ভাবতে পারিনি, আমি তো ভেবেছি ওখান থেকে যখন আসছে যে কোনো একটা কাগজ দেখাবেই। তারপরে উনি বললেন না, তাহলে নিচে আর একটা কলাম দিয়ে দিচ্ছি, যার আছে সে দেবে, যার নাই সে দেবে না, সেও পাবে। এইটার আবার বিরোধিতা করতেছে, বাড়ি বাড়ি লোক পাঠাচ্ছে, এই তোমরা কিন্তু এনআরসি লাগু হয়ে গেল, তোমাদের কিন্তু নাগরিকত্ব থাকবে না, উদ্বাস্তুদের আরম্ভ হয়ে গেছে। ভয় যা পাইছে না, ওকে এত কিচ্ছু নাই, ওরা উন্নয়নের কথা বলার কিচ্ছু নাই। মনে রাখবেন এই সিএ সম্পর্কে তৃণমূল, কংগ্রেস এবং সিপিএম এর কথা বলার অধিকার নাই, কারণ আমাদের নাগরিকত্ব দেবে তার বিরোধিতা করেছে, সিএর বিরোধিতা করেছে এই তিনটে দল। ওরা উদ্বাস্তুদের চিরশত্রু, উদ্বাস্তুরা কোনোদিন ওদের ভোট দেবে না, কারণ তুমি আমার নাগরিকত্ব পাবার বিরোধিতা করেছো। আমার বাবা নরেন্দ্র মোদী সে যদি কোনো একটা প্রমাণ চেয়ে থাকে, ওটা আমরা বুঝে নেব যে প্রমাণ চাইবে কি চাইবে না, সেটা আমরা আমার পরিবার থেকে বুঝে নেবে, আর আমার মোদীজি সহজ সরল করে দেবে। নিশ্চিন্ত থাকুন আপনারা। আমি অসীম সরকার কথা দিচ্ছি, ওপার বাংলা থেকে 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে যে মানুষটি এখানে এসেছেন, তার একজন মানুষের যদি নাগরিকত্ব যায়, আপনারা যদি পদ্ম ফুলে ভোট দিয়ে আমাকে দিল্লির দরবারে পাঠান, সেই একজন মানুষ নাগরিকত্ব গেলে আমার এমপি পদ থেকে ইস্তফা দিয়ে আমি চলে আসবো, চলে আসবো, চলে আসবো। আপনাদের জন্য আমি জীবন উৎসর্গ করেছি। আপনারা নিশ্চিন্তে থাকেন, যদি আমাকে বিশ্বাস করেন, একচেটিয়া ভোট দেবেন শুধু পদ্ম ফুলে। যদি আপনি ভোট কেন্দ্রে গিয়ে ওই জোড়া ফুলে ভোট দেন, তাহলে সাজা